ফিফা ফুটসাল বিশ্বকাপের শুরু 1989 সালে। ফুটবলের ছোট এই ফরম্যাট এখন এক প্রতিষ্ঠিত নাম। আগামী 10 সেপ্টেম্বর কলম্বিয়ায় শুরু হচ্ছে 8ম ফুটসাল বিশ্বকাপ। অংশগ্রহণকারী 24টি দেশে এখন এই আয়োজন নিয়ে উন্মাদনায় ভাসছেন ভক্তরা। রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমানিকা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভূঁইয়া। সবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নিতে ফের সময় চাইলেন বদর নেতা মীর কাসেম। ফাঁসির জন্য প্রস্তুত কাশিমপুর কারাগার। নিরীহদের গ্রেপ্তারের পর জঙ্গি বানিয়ে হত্যা করা হচ্ছে, সংকটের দায় সরকারের, খালেদা জিয়ার অভিযোগ। প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণের মধ্যে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ। ফুটবলারদের ফিটনেস বুস্টে চান সেন্ট পিট। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়। বিএনপির 38 বছর, মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাসেম আলী প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নিতে আবারও সময় চেয়েছেন। সকালে তার কাছে এই বিষয়ে জানতে চান কারা কর্তৃপক্ষ। জবাবে মীর কাসেম আবারও সময় চান। এদিকে মীর কাসেমের ফাঁসি কার্যকরে সব প্রস্তুতি নিয়েছেন কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। বুধবার সকালে তাকে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়। পরে তার সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। সাংবাদিকদের তারা জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ছেলের সঙ্গে আলোচনা করতে চান মীর কাসেম। স্বজনদের দাবি, মীর কাসেমের ছেলেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ধরে নিয়ে গেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার জানান, এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। নিজ নিজ অবস্থানে থেকে জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সীমান্ত ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিজিবিকে আরও নিবেদিত হতে বলেছেন প্রধানমন্ত্রী। যাত্রা শুরু করলো বাণিজ্যিক আরও একটি ব্যাংক, সীমান্ত ব্যাংক, যেটি পরিচালনা করবে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট। ব্যাংকের প্রথম গ্রাহক হিসেবে অ্যাকাউন্ট খুললেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে 6টি শাখা খুলবে সীমান্ত ব্যাংক। চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিজিবি সদস্যের পরিবার। এই বাহিনীর সকল সদস্যের জন্য আমি এই ঈদের শুভেচ্ছা হিসেবে এটা উপহার দিলাম, মানে ঈদ উপহার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে 479 কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে। সুরক্ষায় 55টি বিওপি নির্মাণ করা হচ্ছে এবং পরবর্তীতে আরো 25টি বিওপি নির্মাণ করে এই সীমান্ত সুরক্ষিত করা হবে। এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের যে দুর্গম সীমান্ত রয়েছে তার সুরক্ষার জন্য সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্প গত 7 জুলাই একনেকে আমরা অনুমোদন করে দিয়েছি। আশা করি অচিরে এর কাজও শুরু হবে। শেখ হাসিনা বলেন, দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়েছে। সন্তানরা যেন ভুল পথে পা না বাড়ায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কারণ ইসলাম শান্তির ধর্ম, এই ধর্ম কখনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না। আমরা সব থেকে আমি মনে করি পবিত্র এবং শান্তির ধর্মকে আজকে তারা মানে প্রশ্নবিদ্ধ করে তুলছে। কাজে এই পথ পরিহার করে সবাই যেন সুস্থ পথে ফিরে আসে, এই জন্য সকলের যার যার কর্মস্থানে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, সেটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী বলেন, সম্পদ সীমিত হলেও পরিকল্পিতভাবে কাজে লাগালে দেশের উন্নয়ন করা কঠিন নয়। এ লক্ষ্যে বিজিবিকে আরও দায়িত্বশীল হতে বলেন তিনি। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকৃত জঙ্গিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়ে সরকার নিরীহদের জঙ্গি বানিয়ে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। দেশবিরোধী চুক্তির মাধ্যমে সরকার জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার শুরুতেই বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ উদ্বোধন করেন খালেদা জিয়া। বক্তব্যে খালেদা জিয়া বলেন, দেশের সংকটময় মুহূর্তে রাজনৈতিক শূন্যতা পূরণে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। দেশ সংকটে আছে দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেন বিএনপি প্রধান। বলেন, জঙ্গি দমনে সাফল্যের কথা বললেও সরকার এক্ষেত্রেও ব্যর্থ হয়েছে।
কিছু লোক তাদের ধরা থাকে, এইগুলোকে না খেয়ে খেয়ে দীর্ঘদিন বন্দি করে রেখে রেখে তাদের দাড়ি টাড়ি চুল এত বড় হয়েছে, ঘুটে একটা চেহারা হয়েছে। তারপরে তাদেরকে জঙ্গি বলে সামনে নিয়ে এসে ওই অস্ত্র শস্ত্র সাজিয়ে টাজিয়ে সুন্দর করে এরা জিএমবি এই লোকগুলো দেখা যায় যে এমন এক অবস্থায় তাদেরকে মেরে ফেলা হলো। ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি। আমাদের এখানে অনুমতিটা দেওয়া হলো, কিন্তু এই যে ব্যারাজটা চালু হলো এরপরে থেকে কিন্তু আর বন্ধ করে নাই। এটা তো দুঃখজনক। এখনো আরো যেসব চুক্তি আমরা শুনতে পাই বা দেখতে পাই, সেগুলো কিন্তু একটা দেশের পক্ষে বা দেশের জনগণের স্বার্থের পক্ষে নয়। দলের সংকট উত্তরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি প্রধান। এর আগে সকালে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে, এ কারণেই তিনি কল্যাণপুর ও নারায়ণগঞ্জে নিহত জঙ্গিদের পক্ষে কথা বলছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সন্ধ্যায় মানিকগঞ্জে 14 দল আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগ পদত্যাগ করলে, সেখানে পদত্যাগ করলে নাকি এই জঙ্গি দমন হয়ে যাবে। তার অর্থ হলো জঙ্গির সঙ্গে কোনো যোগাযোগ আছে বলে এই কথা তিনি বলেছেন। ইসলাম শান্তির ধর্ম, এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই কথা বলেন কওমি মাদ্রাসার শিক্ষকেরা। সাম্রাজ্যবাদী একটি গোষ্ঠী ইসলামের বদনাম করতে কিছু মুসলমানকে সন্ত্রাসী কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তারা। জঙ্গি ও সন্ত্রাস ঠেকাতে সরকার ও বিরোধী দল সহ সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মাদ্রাসা শিক্ষকেরা। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে সদরঘাট পর্যন্ত জঙ্গি বিরোধী এ মানববন্ধনে কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। স্কুল ছাত্রী রিশা হত্যার আসামি ওবায়দুল খানকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন 10 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিন মঞ্জুর করেন। এদিকে রিশা হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। 24 আগস্ট ছুরিকাঘাতে আহত হওয়ার পর 28 আগস্ট হাসপাতালে মারা যায় 8ম শ্রেণীর শিক্ষার্থী সুরায়া আক্তার রিশা। অভিযুক্ত ওবায়দুলকে বুধবার নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আমরা মনে করি যে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড এবং পরিকল্পিতভাবে সে এই ওবায়দুলকে হত্যা করেছে। তা আমরা রিমান্ডে আমরা বলেছি যে এই ঘটনার সাথে আরও কেউ থাকতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ কেউ যদি জড়িত থাকে সেটাও বের হওয়া দরকার। যে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে যে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে যৌক্তিকভাবে, এবং আদালত আমাদের বক্তব্য শুনে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আগে থেকেই আদালতে হাজির ছিলেন রিশার পরিবার। অভিযুক্ত ওবায়দুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান রিশার বাবা। দ্রুত ট্রাইব্যুনালে যাতে বিচারটা হয়, এই আর কি আমাদের দাবি। এদিকে এ হত্যার বিচার দাবিতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে মানববন্ধন করে অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। আমাদের এখন ওবায়দুলের ফাঁসি চাই, আর কিছু চাই না। তাহলে রিশা হত্যার ন্যায় বিচারটা হবে, শুধু ওকে গ্রেফতার করলে কোনো কাজ হবে না। যার ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব যাদের উপরে, সেই সমস্ত কর্তৃপক্ষ যাতে তাদের দায়িত্ব পালন করে এই অপরাধীর শাস্তি নিশ্চিত করে, সেই বিষয়টিতে আমরা আজকে জোর দিতে চাই। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে এবার একটা বিরতি নিচ্ছি। নটা 17 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। আরো কিছু খবর জানিয়ে দিচ্ছি। কক্সবাজারের উখিয়ার একটি জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ও একজনকে আটক করেছে র্যাব। এই বিষয়ে আরো তথ্য জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, অভিযানের বিষয়ে র্যাব কি বলছে, আর আটক ব্যক্তির পরিচয় কি পাওয়া গেছে? অভিযানটি মূলত পরিচালনা করা হয়েছিল বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত কক্সবাজারের উখিয়ার চুয়াংখালী একটি গভীর অরণ্যে। ঠিক একটু আগেই 9টায় কক্সবাজার র্যাব
7 ক্যাম্পে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেছিলেন কক্সবাজারের সাথে এসপি মোহাম্মদ শরাফুল ইসলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আটক ব্যক্তির নাম মোহাম্মদ হাসিম। তিনি মূলত একজন অস্ত্র তৈরি করতেন এবং বিভিন্ন জায়গায় তিনি অস্ত্রগুলো বিক্রি করতেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মূলত তার কাছ থেকে এখানে 6টি সক্রিয় 1 বন্দুক, একটি শোটার গান, 3টি পিস্তলের আংশিক অংশ, 4টি গাঁজা কার্তুজ এবং অস্ত্র তৈরি সরঞ্জামাদির মধ্যে ডুয়েল বেস্টিং হাতুড়ি সহ আরো বেশ কিছু অস্ত্র তৈরি সরঞ্জাম তারা উদ্ধার করেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ঠিক যখনই 3টা থেকে 6টা পর্যন্ত যে দুর্গম পাহাড়ের গভীর অরণ্যে যখন অভিযান চলছিল তখন অভিযানের সময় তিনি আমাদেরকে জানিয়েছিলেন এই সমস্ত দুর্গম এলাকায় কিন্তু একটি বাড়িতে তিনি অবস্থান করছিলেন এবং এই সমস্ত অস্ত্র তারা তৈরি করছিলেন বলে আমাদের তিনি জানিয়েছেন। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। এই মুহূর্তে আমাদের সাথে খেলাধুলার খবর নিয়ে যোগ দিবেন জহির ভুইয়া। জহির, কি কি খবর থাকছে আপনার কাছে? ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যে মালে জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে, জানিয়ে দিচ্ছি সে খবরটি। তবে তার আগে নিতে হচ্ছে একটা বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সামনের সপ্তাহে টাইগার স্কোয়াডে যোগ দিচ্ছেন কোর্টনি ওয়ালশ। টেস্ট বোলিংয়ে উন্নতির আশা মাশরাফির। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভোরে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নেইমার খেলছেন মেসিকে নিয়ে সংশয়। রাত 26 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবলের টম সেন্টফিট অধ্যায়। এই বেলজিয়ানের অধীনে প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। মালে জাতীয় স্টেডিয়ামে রাত 10টায় প্রতিপক্ষ মালদ্বীপ। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে বাংলাদেশ। মামুনুলের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে থাকছেন নাসিরউদ্দিন চৌধুরী। 4-2-3-1 ফরমেশনে খেলবে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ, এসএ গেমস ও প্রীতি ম্যাচ মিলিয়ে 11 বার মুখোমুখি হয়েছে দুই দল। 5 জয়ের বিপরীতে 3টিতে হেরেছে বেঙ্গল টাইগাররা। ড্র হয়েছে বাকি 3 ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের 174-এ আছে মালদ্বীপ। বাংলাদেশের অবস্থান 183 নম্বরে। নতুন কোচিং স্টোরে দেখতেছে 4-5টা আমাদের নতুন প্লেয়ার এবং টিমটা কেমন করে কি করে ওর দেখতেছে। যেহেতু সামনে আমাদের একটা ভুটান ম্যাচের জন্য আমার মনে হয় প্রস্তুতি ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে একটা টার্গেট হচ্ছে আমরা যেন গোল না খাই। মানে কোচ বারবার বলতেছিল আমরা অনেক গোল খাচ্ছি, মানে সেই জন্য আমাদের একটা টার্গেট, আমরা গোল খাবো না। টানা জয়ে আত্মবিশ্বাস বাড়ছে অনূর্ধ্ব 16 নারী দলের। শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রয়েছে স্বাগতিকেরা। বৃহস্পতিবার হালকা অনুশীলন করেছে স্কোয়াড। চাইনিজ তাইপে ম্যাচের আগে চাপে নেই দল। নিজেদেরকে ফেভারিট মানছেন হেড কোচ গোলাম রব্বানী। এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলের সি গ্রুপের বাছাই পর্বটা আন্ডারডগ হিসেবেই শুরু করে চীনের মূল পর্বের টিকিট। তার আগে বড় চ্যালেঞ্জ চাইনিজ তাইপে। শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা বাংলাদেশ কোনো চাপ নিচ্ছে না। শুরু আগে থেকে চাইনিজ তাইপেকে আমি সবচেয়ে ভালো টিম হিসাবে ধরে রাখছি, কিন্তু আমার মেয়েরা যে পারফরমেন্স করছে এখন এই হিসাবে আমার মেয়েরাও কিন্তু এই টুর্নামেন্টের ফেভারিট টিম। প্রতিটি ম্যাচেই উন্নতি করেছে আনুচিং সানজিদারা। সব শেষ ম্যাচে গোল গড় বাড়িয়ে নেয়ার লক্ষ্য শতভাগ সফল হয়েছে। 3 ম্যাচে 18 গোলের বিপরীতে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। কালকে যদি ম্যাচে আপনি দেখেন যে আমার রাইট ফরওয়ার্ড গোল পাইছে, লেফট ফরওয়ার্ড গোল পাইছে, স্ট্রাইকার 2 জন গোল পাইছে, মিডফিল্ড গোল পাইছে, ডিফেন্স গোল পাইছে। তার মানে কি আমার টিমের কোনো ফিক্সড কোনো কেউ কিন্তু স্কোরার না। আমার টিমের কিন্তু পজিটিভ দিক হলো যে সবাই যে যেখান থেকে পাচ্ছে অ্যাজ ইউজুয়াল খেলতেছে, উইথ গোল পাইতেছে। এটাই হলো বাংলাদেশের জন্য পজিটিভ দিক। এদিকে নারী ফুটবল দলের সাফল্যকে পুঁজি করে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে ফেডারেশন। এরই মধ্যে আর্থিক সহায়তা চেয়ে ফিফার কাছে আবেদন করেছে বাফুফে। একটা প্রজেক্ট সাবমিট করেছি ফিফার কাছে $2 মিলিয়ন, ঠিক আছে, এই মেয়েদের জন্য আন্ডার 12কে ডেভেলপ করে এই আমার 4 বছরের কোয়ালিফাইং রাউন্ড খেলার জন্য। আমি আশা করি ফিফা হয়তো সেটা দিবে। শনিবার চাইনিজ তাইপের বিপক্ষে জিতলে চূড়ান্ত রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে যাবে লাল সবুজদের। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
টাইগারদের নতুন বোলিং কোচ হলেন কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। 2019 বিশ্বকাপ পর্যন্ত ওয়ালশের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সামনের সপ্তাহে দায়িত্ব বুঝে নিতে ঢাকা আসবেন তিনি। টাইগারদের নতুন বোলিং কোচ হলেন কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। 2019 বিশ্বকাপ পর্যন্ত ওয়ালশের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সামনের সপ্তাহে দায়িত্ব বুঝে নিতে ঢাকা আসবেন তিনি। ওয়ালশের সংযুক্তিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেট পৌঁছে যেতে পারে আলাদা উচ্চতায়, এমনটাই মানছেন মাশরাফি মুর্তজা। সর্বকালের সেরাদের একজন, ক্রিকেটীয় মস্তিষ্কেও অতুলনীয় ক্যারিবিয়ান জেন্টেল জায়ান্ট কোর্টনি ওয়ালশ এবারে দায়িত্ব নিচ্ছে তাসকিন, রুবেল, রাব্বি, মুস্তাফিজদের। বাংলাদেশের সাথে কাজ করা সবচেয়ে হাই প্রোফাইল ক্রিকেটার টাইগার স্কোয়াডের অধিকাংশেরই ছেলেবেলার আদর্শ এবারে হাতে নাগালে। এই উচ্ছ্বাসটাই স্পর্শ করছে মাশরাফিদের। ছোটবেলা থেকে আমি সবসময় তার খেলা সবসময় যতটুকু দেখেছি টিভিতে ফলো করেছি বা ইউটিউবে বলেন আমি সবসময় ফলো করছি। তো ও একটা জায়গা তো আছে আমার ব্যক্তিগতভাবে। আর কোচের কথাও যদি বলেন, আমি মনে করি প্রত্যেকটা কোচ আসার সময় প্লেয়ারদের ভেতরে একটা এক্সাইটমেন্ট থাকে যে সে কীভাবে কাজ করে, বা মানে ম্যাক্সিমাম টাইমই তো তার সাথেই থাকতে হবে। সো এই এক্সাইটমেন্ট থাকে। টেস্টে অনবদ্য ছিলেন ওয়ালশ। প্রায় 2 দশক ব্যাটসম্যানকে বোকা বানিয়েছেন নিজের অক্লান্ত বোলিং আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে। ওয়ালশের কাছ থেকে সমৃদ্ধ হবে ম্যাচ সাকিবদের সাদা পোশাকের খেলাও। এই সংখ্যার দিক দিয়ে যান 132টা টেস্ট ম্যাচ হয়তো বা কপিল দেব এই লেভেলের এরাই খেলেছে। সো পেস বোলার হিসাবে এতদিন ফিট থেকে খেলা এবং ওই প্যাশনটা রাখা টেস্ট ক্রিকেটের উপরে, যে আমি ওই হাংরিনেসটা যে জিনিসগুলো তাদের ভেতরে দেখেছি। বাংলাদেশ ক্রিকেটে এর আগে যুক্ত ছিলেন গর্ডন গ্রিনিচ ও অ্যান্ডি রবার্টসের মতো অল টাইম গ্রেটরা। ক্যারিবিয়ান ক্রিকেটের আলাদা মন্ত্র বরাবরই উজ্জীবিত করে আসছে টাইগারদের। অ্যান্ডি রবার্টস ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের অবভিয়াসলি একটা বড় টার্নিং পয়েন্ট। আর যদি বলেন যে ওই টাইমে মানে ওর জন্য যেটা হয়েছিল, খুব রিসেন্টলি খেলতে পেরেছিলাম। সামনের সপ্তাহে আসছেন ওয়ালশ, থাকবেন 2019 বিশ্বকাপ পর্যন্ত। এই 3 বছর নেটে কিংবা ডাগ আউটে কিংবদন্তি সহচার্য ও শিষ্যত্ব গ্রহণ করতে মুখিয়ে আছে পুরো স্কোয়াড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ইকুয়েডরের কুইতোতে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত 3টায়। আরেক ম্যাচে রাত 2:30টায় কলম্বিয়া খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। শুক্রবার ভোর 5:30টায় উরুগুয়ের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। সকাল 6টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে চিলি। অলিম্পিক জয়ের পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের দিকে মনোযোগ দিয়েছে সেলেসাওরা। দুঙ্গার বিদায়ের পর তিতের কোচিংয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে প্রস্তুত তারা। বাছাই পর্ব খেলার জন্য বার্সেলোনায় যোগ দেননি অধিনায়ক নেইমার। 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে থাকা ব্রাজিলের জন্য বেশ কঠিনই হয়ে গিয়েছে কাজটা। ইকুয়েডরের বিপক্ষে সবচেয়ে বড় প্রতিকূলতা সেখানকার উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উঁচুতে খেলতে হবে নেইমারদের। অতীত পরিসংখ্যানও বেশ কিছুটা চিন্তায় ফেলতে পারে তাদের। ইকুয়েডরের মাঠে সবশেষ জয়টা এসেছিল 33 বছর আগে। তবে আক্রমণ ভাগে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল বারবোসার মিশেলে এই ম্যাচে কিছুটা নিশ্চিন্ত থাকতেই পারেন তিতে। ব্রাজিলের সামনে এখন জয় ছাড়া কোনো পথ নেই। আমাদের এখন ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। ইকুয়েডর হোম অ্যাডভান্টেজ পাবে, তারপরও ব্রাজিল দলের অবস্থা ভালো নয়। টিম হয়ে খেলা ছাড়া আর কোনো উপায় নেই। আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ পিছু ছাড়ছে না। অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কথা বললেও হ্যামস্ট্রিং ইনজুরিতে উরুগুয়ের বিপক্ষে খেলার সম্ভাবনা কম অধিনায়ক মেসির। একই কারণে সার্জিও আগুয়েরোকেও পাচ্ছে না আলবিসেলেস্তে। তারপরও মাসচেরানো, দি মারিয়া, বানেগাকে নিয়ে চ্যালেঞ্জ নিতে হচ্ছে বৌসাকে। 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 3 নম্বরে থাকলেও এখনো নিশ্চিন্ত হতে পারছে না আর্জেন্টিনা। 2014 থেকে আমরা প্রত্যেকটি বড় আসরের ফাইনালে উঠেছি, কিন্তু শিরোপা জিততে পারিনি। এটা ক্যারিয়ারের অংশ। আমরা চেষ্টা করছি সেই হতাশা থেকে বের হয়ে আসতে এবং সামনের দিকে এগিয়ে যেতে। প্রতিপক্ষ উরুগুয়ে আছে শক্ত অবস্থানে। সমান ম্যাচে 13 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি, 2 সেরা ফরওয়ার্ডকেই পাচ্ছেন কোচ অস্কার তাভারেজ। মেসির অনুপস্থিতিতে উরুগুয়ে ফেভারিট থাকছে এই ম্যাচে। আর্জেন্টিনা দলের কথা মাথায় রেখে পরিকল্পনা করছি আমরা। ওদের অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু প্রায় সবাইকেই আমরা জানি, সেভাবেই সাজাতে হবে। একই দিনে আরও মাঠে নামছে বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে এবং চিলি। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন অনুপম এবং মিতা। আরো খবরগুলো আছে, সেগুলোতে চলে যাই। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান বিচারপতি ও বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করে সংবিধান রক্ষার শপথ ভেঙেছেন বলে মত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুই মন্ত্রীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের ক্ষেত্রে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়। দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 54 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে দুই মন্ত্রী এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও সম্ভাব্য রায় নিয়ে বিরূপ মন্তব্য করেন। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। বিচার বিভাগকে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের দায়ে অভিযুক্ত হন দুই মন্ত্রী। 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দিয়ে 27 মার্চ রায় দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে দেয়া এ রায়ে 5 জন বিচারপতির মতে দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, আর 3 বিচারপতি সাজার বিষয়ে একমত হলেও শপথ ভঙ্গের বিষয়ে একমত হতে পারেননি। 54 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে দুই মন্ত্রী আইন লঙ্ঘন করেছেন, সংবিধান রক্ষা ও সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তারা বিচার বিভাগের পবিত্রতা ক্ষুণ্ণ করেছেন। সর্বোচ্চ আদালতের রায়কে প্রভাবিত করার উদ্দেশ্যেই তারা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এদিকে আইনবিদরা বলছেন শপথ ভঙ্গের কারণে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত। নৈতিকতা এবং আইনের ভার মাথায় নিয়ে আজকে থেকে আমি তো বলবো এই মুহূর্ত থেকে তারা পদত্যাগপত্র জমা দিবেন, আর পদত্যাগপত্র জমা দিলে সেটা সাথে সাথেই কার্যকর হয়। তবে এ রায়ের বিরুদ্ধে তারা রিভিউ করবেন কিনা এমন প্রশ্নে দুই মন্ত্রীর আইনজীবী জানান তারা ইতোমধ্যেই আদালতের আদেশ প্রতিপালন করেছেন, তাই রিভিউয়ের কোনো প্রয়োজন নেই। রিভিউর কোনো প্রয়োজন নেই, কারণ যা ওনারা করেছেন শর্ট অর্ডারে সেটা অলরেডি কার্যকরী হয়ে গেছে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আরেকটা বিরতি নিচ্ছে। ফিরে এসে যা থাকছে, যুক্তরাষ্ট্রে এবার সন্ত্রাসীর ছুরিতে বাংলাদেশি নারী খুন, ঘৃণা অপরাধ, অভিযোগ পরিবারের। নয়টা 45 মিনিটে এবারও ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশের শুরুতেই আপনাদের মতামত। বিএনপির 38 বছরের বিষয়ে আজ মতামত জানতে চেয়েছিলাম অনুপম। আমাদের দর্শকদের মধ্যে ওসমান অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে। ওসমান বলছেন বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল, বিএনপির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। মেহেদি বলছেন বিএনপি আসলে একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল, তবে মাসুদ একটু সমালোচনা করে বলছেন জনগণের আস্থা পূরণের শতভাগ ব্যর্থ এই দলটির নেতৃত্বে আমূল পরিবর্তন আনা জরুরি। মহির বলছেন সাংগঠনিক বিশৃঙ্খলা, পরনির্ভরতা এবং কোন্দল, পাশাপাশি নীতি কৌশলগত সীমাবদ্ধতা সহ নানা কারণে বিএনপি ক্রান্তিকাল অতিক্রম করছে। ইমরান বলছেন বিএনপি বাংলাদেশের সভ্য রাজনৈতিক দল, এই দলটির সাথে অন্যান্য দলের আসমান জমিন পার্থক্য আছে। নিজাম বলেছেন দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক। রাতুল বলেছেন কমিটি গঠনের পর দলের প্রথম সারির কয়েকজন নেতার পদত্যাগ করেছেন, এতে দলের মধ্যে কতটা ঐক্য রয়েছে তা এখন দেখার বিষয়। আমরা কিন্তু বিভিন্ন ধরনের মতামতই পাচ্ছি, তবে সবচেয়ে বড় যে জিনিসটা এখানে কয়েকজনের মন্তব্য থেকে উঠে এসেছে সেটি মনে হয় যে গণতন্ত্র রক্ষায় দলগুলোর মধ্যে যে পরিবর্তনটা দরকার সেই পরিবর্তনটাই আশা করছেন অনেকেই। যাক, আমাদের কাছে আরো কিছু সংবাদ আছে, আমরা সেগুলো জানিয়ে দিই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্ত্রাসীর ছুরিতে বাংলাদেশি নারী নাজমা খানম নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী শামসুল হক। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জ্যামাইকায় নিহতের নিজ বাসা থেকে কয়েক ব্লক দূরে বুধবার রাতে এই হামলা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতির চেষ্টা বলছে নিউ ইয়র্ক পুলিশ কর্তৃপক্ষ, তবে একে হেট ক্রাইম বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নাজমা খানমের বয়স 60 বছর। তিনি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা। স্বামী শামসুল হক শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। নিউ ইয়র্কের একটি দোকানে কাজ করতেন নাজমা। ময়নাতদন্তের পর নাজমার মরদেহ দেশে পাঠানো হবে। এর আগে 14 আগস্ট নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত হন এক বাংলাদেশি ইমাম ও তার সহকারী। এই ঘটনায় একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। মিতা, আমরা সংবাদে যেমনটি পড়ছিলাম যে 14 আগস্ট আমরা কিন্তু নিউ ইয়র্কে দেখেছিলাম একজন ইমাম এবং তার সহকারী বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন, এবং তখন কিন্তু এক ধরনের কথা উঠেছিল যে হেট ক্রাইমের যে বিষয়টি, অনেকেই কিন্তু তখন অভিযোগ করছিলেন সামনে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনি জানেন সবচেয়ে বেশি এগিয়ে আছেন হিলারি এবং ট্রাম্প।
ট্রাম্পের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি তিনি অভিবাসীদের ক্ষেত্রে যেমন অনেক ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন, মুসলিম সম্প্রদায়ের যারা যারা সেখানে বসবাস করছেন তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের বক্তব্য আছে তার, এবং এবং সেটির প্রভাব পড়েছে এবং অনেকেই কিন্তু দোষও দিয়েছেন যে ট্রাম্পের এই ধরনের বক্তব্যের কারণে এই ধরনের হেট ক্রাইমে যারা অনেকে আগ্রহী হয়ে উঠছে এবং এটার কারণেই এটা উস্কানি পাচ্ছে, এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা অবশ্যই এই বিষয়ে কি আমরা নতুন কোনো তথ্য পেয়েছি? এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি অনুপম, যদিও তার পরিবারের পক্ষ থেকে হেট ক্রাইমের কথা বলা হচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী শুরুতেই ডাকাতির কথা বলেছেন, কিন্তু ডাকাতির পক্ষে আসলে খুব বেশি তথ্য তারা পাননি, কারণ তার কাছ থেকে কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি। তারা কিন্তু শপিং করে বের হচ্ছিলেন তারা স্বামী স্ত্রী, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি। ফলে ডাকাতির অভিযোগটা আসলে কতখানি ঠিক সেটি নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে। তবে বাংলাদেশের কমিউনিটিতে এই ঘটনার ফলে কিন্তু একটা ভীষণ বিরূপ প্রভাব পড়েছে, তারা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব গণমাধ্যমে কিন্তু এরকম খবর আসছে। মিতা, এইটা অ্যাটাকের কারণটা কি সেটা কিন্তু এখনো নির্দিষ্ট হয়নি, তবে পরিবারের অভিযোগ আছে যে ইসলাম ফোবিয়ার একটা বিষয় আছে যে কারণে আক্রমণের শিকার হয়েছে। এই ধরনের আনপ্রোভোকড অ্যাটাকের শিকার কিন্তু যে কেউ হতে পারেন, শুধু ইসলাম ধর্ম অনুসারী না, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধর্ম বর্ণের মানুষ হতে পারেন। তো জাস্ট বেসিক এই ঘৃণার কারণে এই আক্রমণগুলো হচ্ছে পৃথিবী জুড়ে, এতগুলো রক্ত। এনবিসি নিউ ইয়র্কের একটা নতুন তথ্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যিনি মারা গিয়েছেন নাজমা, তিনি হচ্ছেন একজন এনওয়াইপিডি অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে তার বোনের ছেলে কাজ করতেন। তবে তার কাছে এই বিষয়ে আরো তথ্য পাবো কিছুক্ষণের মধ্যেই। নিশ্চয়ই পরের খবরে চলে যাচ্ছি। বাংলাদেশে খুব একটা পরিচিত নয় ফুটসাল, কিন্তু ফুটবলের এই ছোট্ট ফরম্যাটটি বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কলম্বিয়ায় 10 সেপ্টেম্বর শুরু হচ্ছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। 24 দেশের এই আসর ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। ফিফা ফুটসাল বিশ্বকাপের শুরু 1989 সালে। এর মধ্যে হয়ে গেছে 7টি আসর। বিশ্ব ফুটবল অঙ্গনে এখন প্রতিষ্ঠিত নাম ফুটসাল। ফুটবল বিশ্বকাপের মতো বিশ্বব্যাপী উত্তেজনার নামডাক আর জৌলুস না থাকলেও আসরে অংশ নেওয়া দেশগুলোতে ঠিকই উত্তেজনা ছড়ায় ফুটসাল। রোনালদো মেসির মতো রং না ছড়ালেও নান্দনিক প্রদর্শনীর জন্য সুনাম আছে ফুটসালের। কলম্বিয়ায় 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 8ম ফুটসাল বিশ্বকাপ চলবে 1 অক্টোবর পর্যন্ত। ফুটবলের মতো ফুটসাল বিশ্বকাপেও সেরা ব্রাজিল। 7 আসরের 5টিরই শিরোপা গেছে ব্রাজিলের ঘরে, বাকি 2বার শিরোপা জিতেছে স্পেন। এবার গ্রুপ 1-এ আছে ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, রাশিয়া, ইতালি, আর্জেন্টিনার মতো জায়ান্টরা। গ্রুপ 2-তে পর্তুগাল, প্যারাগুয়ে, ইউক্রেন, মিশর, কস্টারিকার সাথে আছে ইরান। বাকি 2 গ্রুপে শক্তিশালী দল না থাকায় ভালো কিছুর আশা করতে পারে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশগুলো। ইংল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, সুইডেন, ওয়েলসের মতো দেশগুলো পার হতে পারেনি ফুটসাল বিশ্বকাপের বাছাই পর্ব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজন। শেষ করব স্পেনে টমেটো উৎসবের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। শুভরাত্রি।